হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখছিলাম যেখানে মিস্টার কে মুভমেন্ট করা বন্ধ করে দেয়, যাকে দেখে নিয়ান অনেক বেশি ঘাবড়ে যায় অ্যান্ড তাকে বলে কি হলো তোমার, প্লিজ চোখ খোলো, আমার এখনও তোমার থেকে অনেক কিছু জানার আছে। অ্যান্ড সে এখানে অনেক বেশি স্যাড হয়ে যায়। তখনই মিস্টার কে তার হাত ধরে নেয় অ্যান্ড বলে আমি তো আগেই বলেছিলাম যে আমি এত সহজে মরবো না। বাট নিয়ান তো সত্যিই অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, বাট সে এখন এম্বারেস ফিল করছিল, কারণ কোথাও না কোথাও সে তার ফিলিংস শো করে দিয়েছে। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যেখানে লি ফ্র্যাঙ্ক তার লোকেদের সাথে মিলে মিস্টার কে কে খুঁজছিল আর তারা জানতে পারে আশেপাশে কোথাও সিগন্যাল শো হচ্ছে। অন্যদিকে মিস্টার কে যখন ঘুম ভাঙে ব্যথার কারণে সে বিছানা ছেড়ে উঠতেও পারছিল না, আর ওই সময় নিয়ান শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছিল। আর যখনই সে তার দিকে দেখে মিস্টার কে চোখ বন্ধ করে নেয়, যখন কি নিয়ান তার ক্লোজ আসে তার ফিভার চেক করার জন্য। অ্যান্ড মিস্টার কে তো তাকে কন্টিনিউয়াসলি দেখেই যাচ্ছিল আর বলে চলো তুমি যখন উঠেই গিয়েছো আমি তোমার ড্রেসিং চেঞ্জ করে দিচ্ছি। নিয়ান তার ড্রেসিং তো চেঞ্জ করে বাট তাকে ইগনোর করে যাচ্ছিল, যখন কি মিস্টার কে তো তাকে কন্টিনিউয়াসলি দেখেই যাচ্ছিল আর সে ভাবছিল সে আমার সাথে চোখ কেন মেলাচ্ছে না। আর শেষমেশ তাকে জিজ্ঞাসাই করে নেয় তুমি কি আমাকে ইগনোর করছো। নিয়ান বলে কই না তো, আমি এমনটা কেন করবো। আর এটা বলে সে সেখান দিয়ে চলে যাচ্ছিল, বাট মিস্টার কে তাকে নিজের ল্যাপে বসিয়ে নেয় আর জিজ্ঞাসা করে তুমি আমাকে ইগনোর করছো তাই না, বাট কেন করছো। নিয়ান বলে যদি একই কোশ্চেন আমি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি আমাকে কেন বাঁচাতে এসেছিলে, তাহলে মিস্টার কে কিছু বলতো তার আগেই একটি সাউন্ড বেজে ওঠে, যা শুনে নিয়ান ভয় পেয়ে যায়। মিস্টার কে বলে কেউ আমাদেরকে খুঁজে ফেলেছে। আর তখনই লি ফ্র্যাঙ্ক তার লোকেদের সাথে সেখানে এন্টার করে, যখন কি আমরা দেখি নিয়ান অ্যান্ড মিস্টার কে লুকিয়ে গিয়েছিল। অ্যান্ড রুমের অবস্থা দেখে তারা বলে কিছুক্ষণ আগে এখানে কেউ ছিল, আর এইসব কথা মিস্টার কে আর নিয়ান লুকিয়ে শুনছিল। এখানে লি ফ্র্যাঙ্ক তার লোকেদের বলে যদি মিস্টার কে ওই মেয়েটিকে বাঁচানোর জন্য হসপিটালে না আসতো তাহলে আমি তাকে কখনোই খুঁজে পেতাম না। যা শুনে নিয়ান বুঝতে পারে শুধুমাত্র তার জন্য মিস্টার কে নিজের জীবন বিপদে ফেলেছে। মিস্টার কে যখন নোটিস করে লি ফ্র্যাঙ্ক তার কাছে চলে আসছে, সে ওই চিপটি নিয়ানকে ধরিয়ে দেয় অ্যান্ড বলে যাই হয়ে যাক না কেন তুমি বাইরে আসবে না। অ্যান্ড সে বাইরে যেতে চাইছিল, যখন কি নিয়ান তাকে আটকে নেয়, না বলে ওকে বুঝে গিয়েছিল যে নিয়ান তাকে ভালোবাসে। অ্যান্ড সে স্মাইল করে বলে চিন্তা করো না আমার কিছুই হবে না। অ্যান্ড বাইরে এসে তাদের সাথে ফাইট করা শুরু করে, বাট মনে হয় তার ভাগ্যটাই খারাপ ছিল, কারণ এন টাইমে তার গানে বুলেটই শেষ হয়ে যায়। আর লি ফ্র্যাঙ্ক তার দিকে গান পয়েন্ট করে অ্যান্ড বলে ওই চিপটি কোথায়, আমাকে দিয়ে দাও নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। কে বলে যদি আমাকে মারতে পারো তাহলে মেরে ফেলো, বাট এটা মনে রাখবে এরপর তুমি ওই চিপটি কখনোই খুঁজে পাবে না। লি ফ্র্যাঙ্ক তাকে মেরে ফেলতো তার আগে নিয়ান বাইরে চলে আসে অ্যান্ড বলে যদি তুমি চাও আমি এই চিপটি তোমাকে দিয়ে দিই তাহলে আমাদেরকে এখান দিয়ে যেতে দাও। তার বাইরে আসা মিস্টার কে একদমই ভালো লাগে না, বাট নিয়ান চালাকির সাথে সেই চিপটি সাইড ছুড়ে দেয় আর এই সুযোগে তারা সেখান দিয়ে পালিয়ে আসে। কিছু দূর আসার পর মিস্টার কে তাকে জিজ্ঞাসা করে ওই চিপটি কোথায়। নিয়ান বলে এই যে আচ্ছা এই চিপটি কি তোমার জীবনের থেকেও বেশি দামি। সে বলে হ্যাঁ এই চিপটি আমার জীবনের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট আমরা এখান থেকে একসাথে যেতে পারবো না কারণ আমরা ধরা পড়ে যেতে পারি। নিয়ান জানতো যে সে হাঁটতে পারবে না কারণ তার আঘাত এখনো সারেনি, তাই সে বলে আমি আশেপাশে কাউকে সাহায্যের জন্য খুঁজছি। তার যাওয়ার পর মিস্টার কে ওখানে আগেন হয়ে যায়। এরপর আমরা দেখি লি ফ্র্যাঙ্ক তাকে ধরে নিয়েছিল আর তাকে মেরে মেরে চিপের ব্যাপারে জিজ্ঞাসা করছিল যে সেটা কোথায়। আর তখনই এটার চোখ খুলে আর আমরা জানতে পারি এটা মিস্টার কে শুধুমাত্র একটা স্বপ্ন ছিল, কারণ নিয়ান তাকে বাঁচিয়ে সাইডে নিয়ে এসেছিল। ফরেন তার কাছে এসে বলে তুমি উঠে গিয়েছো, এখনো তোমার ফিভার আছে। কে বলে আমি বলেছিলাম না তোমাকে এখান থেকে চলে যেতে, তাহলে তুমি কেন ফিরে এলে। নিয়ান কোনো জবাব দেয় না আর সেখান দিয়ে চলে যাচ্ছিল। তখনই মিস্টার কে তাকে জোর করে ধরে নেয় আর বলে তুমি এখন যাচ্ছ, তোমার কি মনে হয় না তুমি অনেক লেট করে ফেলেছো, বলো আমাকে তুমি আমার জীবন কেন বাঁচালে। নিয়ান এখনো এটাই বাহানা করছিল যে আমি একজন ডক্টর, তাই সে বলে আয়ুষ্বর। এরপর সে তাকে ফোর্সফুলি কিস করা শুরু করে। নিয়ান তাকে নিজে থেকে দূরে তো করতে চাইছিল, বাট তা সে করতে পারে না। আর শেষে যখন মিস্টার কে থেমে যায় সে তাকে দেখে যাচ্ছিল। মিস্টার কে বলে এবার কি তুমি আমাকে থাপ্পড় মারবে না, তোমার কি মনে নেই আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমার জন্য তোমার মনে যেন কোনো ফিলিংস না জন্মায়। বাট তাও নিয়ান অনেক রেগে যায় অ্যান্ড বলে ব্যাস অনেক হয়েছে, আর যদি তোমার জন্য আমার মনে কোনো ফিলিংস চলেও আসে তাহলে আমরা কখনোই এক হতে পারবো না, কারণ তুমি এক ড্রাগ ডিলার।
যা শুনে মিস্টার কি অনেক বেশি ইমোশনাল হয়ে যায় অ্যান্ড সে বলে ভালো কথা, সব সময় এটা মনে রেখো। তখনই সেখানে তারা কারোর আওয়াজ শুনতে পায়, তাই মিস্টার কে ফরের নিয়ানের হাত ধরে দৌড়ানো শুরু করে। অনেক চেষ্টা করার পর তারা নদীর কিনারায় এসে পৌঁছয়। লি ফ্যাং আর তার লোকেরাও তাদের পিছনে পিছনে সেখানে চলে এসেছিল। লি ফ্যাং বলে ফাইনালি তোমরা ধরা পড়লে, এবার তোমরা কোথায় যাবে? ফ্যাং মিস্টার কে ক্লোজ চলে আসে আর এই সুযোগে এসে তাকে মেরে দূরে করে দেয় আর নাইফ বের করে এসে বাকি গন্ডাদের সাথে ফাইট করা শুরু করে। বাট লি ফ্যাং আবার উঠে দাঁড়ায় তাকে মারার জন্য। এমনিতে তো মিস্টার কে তার জন্য যথেষ্ট ছিল, বাট তার মাঝে তার লোক চলে আসে যে তার দিকে গান পয়েন্ট করে রেখেছিল আর মিস্টার কে কে সে শুট করতো তার আগেই নিয়ান ওই গুন্ডাকে শুট করে দেয়, যা মিস্টার কে একদমই এক্সপেক্ট করেনি। সে দেখে নিয়ান অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে বারবার এটাই বলছিল যে আমি কাউকে মেরে ফেললাম, যখন কি মিস্টার কে তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছিল যে কিছুই হয়নি, তুমি ভয় পেও না, এবার তুমি এখান থেকে চলে যাও আর নিজের জীবন আবার নতুন করে শুরু করো আর এই সব কিছু একটা স্বপ্ন ভেবে ভুলে যেও। নিয়ান বলে আমরা কি একসাথে এখান থেকে যেতে পারি না? মিস্টার কেও তার সাথে থাকতে চাইছিল, বাট যে এমনটা করতে পারবে না। সে বলে আমরা একসাথে এখান থেকে যেতে পারবো না। তখন পিছন থেকে লি ফ্যাং আবার উঠে দাঁড়ায় আর বলে তোমরা দুজনও এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। আর নিয়ানের সামনেই মিস্টার কে কে এসে গুলি মেরে দেয়, যখন কি নিয়ান কিছু করতে পারে না। আর তখনই নিয়ানের জ্ঞান ফেরে। পাশে বসে ডক্টর তাকে বলছিল খারাপ স্বপ্ন আসা ছাড়া বাকি সব ট্রিটমেন্ট তোমার ভালো করে হচ্ছে আর যার কারণে তুমি ভালো করে রিকভারিও করছো। নিয়ান বলে বাট আমি এখনো যখন বন্দুক দেখি আমার ওই সমস্ত সিন মনে পড়ে যায় যখন আমি কাউকে শুট করেছিলাম। ডক্টর যাও বলে রিল্যাক্স, আজ থেকে 6 মাস আগে যেই সমস্ত ড্রাগ ডিলারের সাথে তোমার দেখা হয়েছিল তারা সবাই মারা গেছে। বাট আবারও নিয়ান মিস্টার কের ব্যাপারে ভাবছিল যখন তার গুলি লেগেছিল, বাট তাও শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য লি ফ্যাংকে নিয়ে সে নিচে পড়ে যায়। প্রেজেন্ট টাইমে ডক্টর যাও একসাথে ডিনের কথা বললে নিয়ান মানা করে দেয় যে আমাকে ডিনের সাথে দেখা করতে যেতে হবে কারণ সে আমার মাদারের ব্যাপারে কিছু বলতে চায় আমাকে। সেটা বলে চলে যাচ্ছিল, তখন ডক্টর যাও বলে আমি তোমার মেডিসিন চেঞ্জ করে দিয়েছি, তুমি বলেছিলে না তোমার হ্যালোসিনেশন হচ্ছে তাই। নেক্সট সিনে আমাদেরকে কারোর ভয়েস শোনানো হয় যে কাউকে বলছিল যে তোমার নেক্সট টার্গেট গ্রেস হসপিটালের ডিং, আর যাকে টার্গেট দেওয়া হয়েছিল সে আর কেউ নয় মিস্টার কে, তার মানে মিস্টার কে বেঁচে আছে। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি যে ডিং এর দিকে যাচ্ছিল, তখনই তার এক পার্সনের সাথে ধাক্কা লেগে যায় অ্যান্ড সে তাকে সরিয়ে বলে। বাট তখনই তার নজর যায় ওই পার্সনের হাতে আঁকা চিহ্নটির ওপর যা লি ফ্যাং এর হাতে ছিল, যা দেখে সে অনেক বেশি অবাক তো হয়। বাট তারপর তার মনে হচ্ছে এখনো আমার হ্যালোসিনেশন হচ্ছে। এরপর যখন সে ডিং এর অফিসে যায় সেখানে ডিংকে মৃত অবস্থায় পায়। নিয়ান বুঝতে পারে না যে আসলে তাকে কে মেরেছে। তখন সে সেখানে এক আননোন পার্সনকে দেখতে পায় আর চেঁচানোর আগে ওই পার্সন তার মুখ চেপে ধরে অ্যান্ড বলে চাচানো বন্ধ করো নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। আর আমরা জানতে পারি এই পার্সন আর কেউ নয় মিস্টার কে ছিল আর সে কিছু টাইমের জন্য নিয়ানকে অজ্ঞান করে দেয়। এরপর নিয়ানের যখন জ্ঞান ফেরে সে নিজেকে হসপিটালের বেডে দেখতে পায়। ডক্টর জাওকে জিজ্ঞাসা করলে সে বলে ডিং এর হার্ট অ্যাটাক হয়েছে আর যার কারণে তিনি এখন আমাদের মাঝে আর নেই। যা শুনে নিয়ান তো বিশ্বাস করতে পারছিল না অ্যান্ড সে বলে এমনটা হতে পারে না কারণ আমি ওখানে কাউকে দেখেছিলাম, তার হার্ট অ্যাটাক নয়, ডিং এর হার্ট অ্যাটাক নয় বরং তাকে কেউ মার্ডার করেছে। যা শুনে পুলিশ তাকে জিজ্ঞাসা করে ওই পার্সনকে আর তাকে কেমন দেখতে ছিল, বাট নিয়ানের তো এইসব কিছুই মনে ছিল না। বাট সে ভাবে ওই পার্সনের ভয়েস আমার মিস্টার কের মতো কেন মনে হলো। নেক্সট সিন আমাদেরকে গ্যাদারিং এ দেখানো হয় যেখানে নিয়ান এখনো বলে যাচ্ছিল যে ডিংকে কেউ মার্ডার করেছে, যখন কি ডক্টর যাও বলে এমনটা হতে পারে না, হয়তো মেডিকেশনের জন্য তোমার হ্যালোসিনেশন হয়েছে। এমনকি আমি সিসিটিভি ফুটেজও চেক করেছি, কেউই অফিসে এন্টার করেনি। যখন কি সেখানে বসে থাকা বাকি লোকেরা অদ্ভুত ধরনের কথা বলছিল যে ডিংকে কে মারতে পারে, এমনটা নয়তো যে ডিং সুসাইড করেছে। ডক্টর যাও তাকে এইসব লোকেদের কথা কান দিতে না বলে আর তাকে তার ফোন দেয় এটা বলে যে আমি এই ফোনটি ওখানে পেয়েছিলাম। নিয়ান ভাবে এটা তো আমার ফোনই নয়, তার মানে এটা ডিঙেরই ফোন হবে। আর সে ভাবে ওই সময় সে কিভাবে সেখানে তার ফোন ছেড়ে দিয়ে চলে এসেছিল। অ্যান্ড যখন আমি ডিঙের সাথে দেখা করতে গিয়েছিলাম, যখন আমি তাকে কল করি তার ফোন বিজি আসছিল, তার মানে ওই সময় সে কারোর সাথে কথা বলছিল। সে তাড়াতাড়ি করে তার ফোন ওপেন করে এটা দেখার জন্য যে সে লাস্ট কল কাকে করেছিল। যখন কি সেখানে বসে থাকা বাকি লোকেরা এই নিয়ে গসিপ করছিল যে ডিং ভেই গ্রুপ মিং এর সাথে কোলাবরেট করতে মানা করে দিয়েছিল, হয়তো তারাই তার প্রাণ নিয়েছে। কারণ আমি শুনেছিলাম সে অনেক বেশি ডেঞ্জার পার্সন আর আজ পর্যন্ত সে অনেকেরই প্রাণ নিয়েছে। আর ওই পার্সনের নাম সং চিয়ন। আর এদিকে নিয়ানও ফোন চেক করে জানতে পারে ডিং লাস্ট কল সং চিয়নের সাথে করেছিল।
আর নিয়ান তাড়াতাড়ি ওই নাম্বারে কল করে, বাট তার রিংটোন সে শুনতে পাচ্ছিল না। আর আমরা দেখি সংশিয়ান তার লোকেদের সাথে এই দিকেই আসছিল। আর হঠাৎই নিয়ান যখন তাকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল, কারণ এই পার্সন আর কেউ নয়, কে ছিল। আর সে ভাবে কি এখনো বেঁচে আছে, যখন কি সে নিয়ানকে না দেখে রিং এর পিকচারকে ওয়াও করে অ্যান্ড সেখান দিয়ে চলে যাচ্ছিল। নিয়ান তাকে কে বলে ডাকে, সে চলে যাচ্ছিল, নিয়ান তাকে আবার আটকায় আর তাকে কে বলে ডাকে। সে বলে কে, মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে, এটা বলে সে সেখান থেকে চলে যায়। যখন কি নিয়ান বুঝতে পারছিল না যে সত্যি কি এই পার্সন কি নয়, আর সে তার পিছনে দৌড়ে আসে আর তাকে এলিগেটর থেকে যেতে দেখছিল আর ভাবছিল যে আমার কোনো ভুল হয়নি, আমি শিওর যে এই পার্সন কে, বাট সে আমাকে চিনতে পারছে না কেন। আর আমরা নেক্সট সিনে দেখি যে সে সংশিয়ানের ব্যাপারে সমস্ত ইনফরমেশন খুঁজে নিয়েছিল, যে সে অনেক বছর আগে থেকে এই ওয়েগ গ্রুপের প্রেসিডেন্ট আছে আর তাকে দেখতে তো কের মতো, বাট তার নাম সংশিয়ান। বাট এখনও নিয়ানের মনে অনেক কোশ্চেন ছিল, তাই সে নেক্সট ডে সংশিয়ানের সাথে দেখা করার জন্য তার অফিসে যায়, যেখানে রিসেপশনিস্ট তাকে কিছু ঘন্টা অপেক্ষা করতে বলে। আর এইভাবে অপেক্ষা করতে করতে অনেক ঘন্টাই কেটে যায়, বাট তাও তাকে সংশিয়ানের সাথে দেখা করতে দেওয়া হয় না। তাই শেষমেশ সে রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে আর কত ঘন্টা অপেক্ষা করতে হবে। রিসেপশনিস্ট জানায় মাফ করবেন, বাট বস তো অফিস থেকে চলে গিয়েছে। অন্যদিকে আমরা সংশিয়ানকে দেখি যে দুটি মেয়ের সাথে বসেছিল, যেখানে একজন বলছিল তুমি আমাকে কথা দিয়েছিলে আজকের রাতটা তুমি আমার সাথে কাটাবে, আর এটা নিয়েই ওই দুই মেয়ে ঝগড়া করছিল। তখনই সংশিয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে জানায় ডাক্তার গুনিয়ান আপনার সাথে দেখা করতে এসেছে অ্যান্ড তিনি অনেকক্ষণ ধরে অপেক্ষাও করছে। বাট সংশিয়ান তো সাফ সাফ মানা করে দেয় যে সে তার সাথে দেখা করবে না। তখনই সেখানে নিয়ান আসে অ্যান্ড বলে যদি আমি গ্রেস হসপিটালের রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখা করতে আসি তখনও কি তুমি আমার সাথে দেখা করতে চাও না? সংশিয়ান বলে আমি আপনাকে চিনি না, তাই আমি আপনার সাথে দেখা করবোই বা কেন? নিয়ান বলে ডিং লাস্ট কল আপনাকে করেছিল, তাই আমাদের দেখা করাটা জরুরি। সংশিয়ান বলে তুমি কি আমাকে সন্দেহ করছো? নিয়ান বলে একদমই নয়, আমি তো শুধু এটাই জানতে চাই যে সে লাস্টবার আপনাকে কি বলেছিল। যা শুনে সংশিয়ান ওই দুই মেয়েকে সেখান দিয়ে যেতে বলে। এরপর সে নিয়ানকে বলে আমাদের মধ্যে শুধুমাত্র একটি নর্মাল কোলাবোরেশন হয়েছিল, যা সকলের মধ্যেই হয়, এটাতে এমন কি আছে, এটা বলে সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল। বাট নিয়ান বলে ওয়েট, আপনি কি কখনো থাই সিটি গিয়েছিলেন? আজ থেকে ঠিক 6 মাস আগে আমার কিছু ড্রাগ ডিলারের সাথে দেখা হয়েছিল, যাদের মধ্যে একজনের ফেস হুবহু আপনার মতো। আমি জানতে চাই কোথাও আপনি, তার কথা শেষ হতো তার আগেই সংশিয়ান বলে ওঠে কোথাও আমি ওই পার্সন নই তো? প্রথমে তো তুমি আমাকে ড্রাগ ডিলার বললে। নিয়ান ফরেন এক্সপ্রেশন দেয় যে এমনটা কিছুই নয়, অ্যাকচুয়ালি সে নিজের প্রাণের বাজি রেখে আমার প্রাণ বাঁচিয়েছিল। বাট সংশিয়ান বলে ওই পার্সনের সাথে তোমার কি সম্পর্ক ছিল? নিয়ান বলে ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। যা শুনে সংশিয়ান হাসে আর বলে সে তোমার ক্লোজ ফ্রেন্ড ছিল আর শুধু তার জন্যই তুমি তাকে খুঁজতে চলে এলে। আমি বুঝে গিয়েছি বাকি মেয়েদের মতো তুমি আমাকে অ্যাপ্রোচ করতে চাও, বাট তোমার পদ্ধতি ওই বাকিদের থেকে আলাদা হবে। তোমাকে আমি জানিয়ে দিই যে নাই কখনো আমি থাই সিটি গিয়েছি আর নাই আমার নাম কে, অ্যান্ড আমি কারোর প্রাণও বাঁচাইনি। এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল, যখন কি নিয়ান ভাবছিল যে পৃথিবীতে দুজন মানুষের ফেস হুবহু এক কি করে হতে পারে, আমি এটা বিশ্বাস করি না। এটা বলে সে সংশিয়ানের পেছনে চলে আসে। সে বলে আমি বললাম না আমাকে ফলো করা বন্ধ করো। নিয়ান বলে অ্যাকচুয়ালি আমি তোমাকে সরি বলতে চাই, আর আগে আমি আপনাকে অ্যাফোন করেছি, তাই প্লিজ এই ড্রিঙ্কটি আমার অ্যাপোলজি হিসাবে ভেবে অ্যাকসেপ্ট করুন। যা সংশিয়ানও অ্যাকসেপ্ট করে নেয়, বাট নিয়ান জেনে বুঝে ওই ড্রিঙ্কটি তার ড্রেসে ফেলে দেয় আর তাড়াতাড়ি করে এসে সরি বলে অ্যান্ড তার ড্রেসটি পরিষ্কার করছিল আর বলছিল মাফ করবেন আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। আসলে সে তো তার গায়ে লাগা আঘাতের চিহ্নটি দেখতে চাইছিল, যা এখনো আছে কিনা। আর সে তা দেখতো তার আগেই সংশিয়ান তাকে নিয়ে পুলে পড়ে যায়। তারপর সে তার ক্লোজ এসে বলে তুমি এই মজাটাই তো নিতে চেয়েছিলে, আর আমার জানা ছিল না এক ডক্টর হয়ে তুমি এত ভালোভাবে ম্যানদের সেডিউস করে নাও। যা শুনে নিয়ানের তো অনেক বেশি রাগ হয়, বাট সে নিজেকে কন্ট্রোল করে বলে তুমিও তো এটাই চাইছিলে তাই না? সে বলে হ্যাঁ একদমই, চলো রুম রেডি আছে। আর নিয়ানও তার অ্যাক্টিং কন্টিনিউ রাখে অ্যান্ড বলে আমি কারোর সাথে ফিজিক্যাল হওয়ার আগে তার বডি চেক করি, আশা করি তোমার এটাতে কোনো প্রবলেম নেই। সে সংশিয়ান বলে না একদমই নেই। নিয়ান তার শার্টের বাটন খুলে তার বুকে আঘাতের চিহ্নটি দেখছিল, বাট সে সেখানে এমন কোনোই চিহ্ন দেখতে পায়নি। তার মানে তো এটাই হলো যে এই পার্সন কে নয়। সে তা দেখে তাকে বলে মাফ করবে, আমার কিছু জরুরি কাজ মনে পড়ে গেছে। সংশিয়ান তাকে আটকে বলে তোমার কি মনে হয় না তুমি অনেক লেট করে ফেলেছো? যা শুনে নিয়ানের ওই সময়কার কথা মনে পড়ে যখন কে সেম একই কথা বলেছিল তাকে। সংশিয়ান তার ক্লোজ এসে তাকে কিস করতে চাইছিল, যখন কি নিয়ান তাকে থাপ্পড় মেরে দেয় আর যা সংশিয়ানের একদমই ভালো লাগেনি অ্যান্ড সে তাকে বলে
নেক্সট টাইম যদি তুমি কাউকে সেডিউস করতে চাও তাহলে আগে নিজের প্রাইসটা বলে দিও, ফালতু ফালতু অন্যের আর নিজের টাইম নষ্ট করো না। যা বলে সংশিয়ান তো সেখান থেকে চলে যায়। যখন কি নিয়ান ভাবছিল তুমি কখনোই মিস্টার কে হতে পারো না, কারণ সে কখনোই এভাবে আমার ইনসাল্ট করতে পারে না। অ্যান্ড সে ফুল থেকে উপরে উঠে আসে। তখনই এক মেয়ে এসে তাকে থাপ্পড় মারে। নিয়ান জিজ্ঞাসা করে তুমি কে? সংশিয়ান বলে সে আমার ফিয়ন্সে। ওই মেয়েটি তাকে কথা শোনাচ্ছিল যে তোমার মতো মেয়েকে আমি ভালো করে চিনি, বড় লোক ছেলে দেখলেই তাকে সেডিউস করা শুরু করে দাও, মনে হয় তোমাকে কেউ ম্যানার্স শেখায়নি। নিয়ান বলে এটা আমার ম্যানার্সই যে তোমার উপর আমি এখনো হাত তুলিনি। এই থাপ্পড়টা আমাকে নয় বরং তোমার ফিয়ন্সেকে মারা দরকার ছিল। তোমার মনে হয় তোমার চোখও খারাপ হয়ে গেছে, তাই ডক্টরের কাছে যাওয়া দরকার তোমার। নিয়ান তো এখান থেকে চলেই যাচ্ছিল, বাট তার ফিয়ন্সে এসে তার সাথে ঝগড়া করা শুরু করে দেয় আর তাকে নিয়ে পুলে পড়ে যায়। যখন গিয়ে নিয়ান তো সুইমিং জানতোই না। কিছুক্ষণ পর আমরা দেখি দুজন মেয়েকে পুল থেকে বাইরে বের করে নেওয়া হয়েছিল। আর এখানে সংশিয়ান তার ফিয়ন্সেকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল আর তার কেয়ারও করছিল। যখন গিয়ে নিয়ান ভাবছিল যে ছেলেটিকে এসে কে ভাবছে সে কে হতেই পারে না, কারণ কে তার সাথে এতটা খারাপ তো করবেই না। মনে ব্যথা আর চোখে পানি নিয়ে এসে সেখান থেকে চলে যাচ্ছিল। তারপর নেক্সট ডে আমরা নিয়ানকে দেখি কালকের ব্যাপারেই ভাবছিল যে কিভাবে সংশিয়ান তার ফিয়ন্সের খেয়াল রাখছিল আর সে ইমোশনাল হয়ে সেখান থেকে চলে এসেছিল। তখনই তার কাছে তার ফ্রেন্ডের মেসেজ আসে যে বলে আমি সংশিয়ানের ব্যাপারে সবকিছু খোঁজ নিয়ে দেখেছি। সে 3 বছর হলো ওয়ে গ্রুপ জয়েন করেছে অ্যান্ড সে কখনোই থাই সিটি যায়নি। আর 1 মাস আগে যখন ওয়েচেনের সাথে সে এঙ্গেজমেন্ট করে তখন সে ওয়ে গ্রুপের প্রেসিডেন্ট হয়। আর খুব তাড়াতাড়ি তারা বিয়েও করতে চলেছে। যা শুনে নিয়ান ভাবে তার মানে কি সংশিয়ান মিস্টার কে নয়। অন্যদিকে আমরা সংশিয়ানকে দেখি যেখানে তার ফিয়ন্সে তাকে জিজ্ঞাসা করছিল তুমি কি ওই মেয়েটিকে চেনো? সে বলে আমি ওই মেয়েটিকে কি করে চিনবো? ওয়েচেন বলে এটাও তো হতে পারে তোমার মেমোরি লস হয়ে যাওয়ার কারণে তোমার কিছুই মনে নেই। আমার এটাই ভয় লাগছে সে তোমার থাই সিটি যাওয়ার আইডেন্টিটির ব্যাপারে জেনে না যায় আর পরে তোমাকে ব্ল্যাকমেল না করে। সংশিয়ান বলে তুমি এত ভয় কেন পাচ্ছ? আর এমনিতেও সে এক ডক্টর, তাই সে এমনটা কেনই বা করবে? ওয়েচেন বলে ওকে ঠিক আছে, বাট এরপর তার সাথে আর কখনোই দেখা করবে না তুমি। এটা বলে সে তার অনেক ক্লোজ চলে আসে অ্যান্ড বলে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে 1 মাস হয়ে গেল, বাট তুমি এখনো আমাকে টাচ করনি, এমনটা কি করে চলবে? সংশিয়ান বলে এত তাড়াহুড়োর কি আছে, আর তুমি তো জানোই আমি এখনো ভালো করে রিকভার হইনি, আর এমনিতেও আমরা সারা জীবন তো একসাথেই থাকবো, তাই তুমি এখন তোমার বাসায় ফিরে যাও। বাট ওয়েচেন তো সেখান থেকে যেতেই চাইছিল না, বাট সংশিয়ান তাকে ভালো করে বোঝায়, তাই সে অনেকটাকে সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পর সংশিয়ানের কাছে কারোর কল আসে অ্যান্ড বলে নিয়ান রিংয়ের কল পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে তার থেকে আমাদেরকে পিছু ছাড়াতে হবে। অন্যদিকে নিয়ান রিংয়ের ফোনের গ্যালারি ওপেন করে নিয়েছিল আর যেখানে সে কিছু ফটো পায় যা ওয়ে গ্রুপে ছিল অ্যান্ড সে ভাবে এই পিকচারগুলি কি এতই ইম্পর্টেন্ট? এমনটা না তো ডিংয়ের মৃত্যুর পেছনে ওয়ে গ্রুপের হাত আছে, কারণ এই ফটোটা ছাড়া আর কোনোই ফটো নেই। নেক্সট দিনে আমাদেরকে দেখানো হয় সে ওয়ে গ্রুপে পৌঁছে গিয়েছিল। স্টাফ মেম্বার বলে আপনি এখানে ওয়েট করুন, কিছুক্ষণের মধ্যেই আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনার সাথে দেখা করতে আসবে। যখন কি নিয়ান ভাবছিল ডিংয়ের ফোনে এখানে ওয়ের হাউসের পিকচার ছিল, আমি কি করে জানবো যে ওয়ের হাউস কোথায়? যখন সে পেছন ঘুরে তাকায় সে দেখে সংশিয়ান ছিল। যখন কি সংশিয়ান তাকে বলছিল আমি এক্সপেক্ট করিনি আমাদের আবারও দেখা হবে। নিয়ান বলে এক্সপেক্ট তো আমিও করিনি যে এই প্রজেক্টের রিপ্রেজেন্টেটিভ তুমি হবে। ওয়েলসে হ্যাপি কোলাবোরেশনের জন্য হ্যান্ডশেক করে। নেক্সট সিন আমাদেরকে মিটিং এ দেখানো হয়। মিটিং শেষে সেখান দিয়ে সবাই চলে গিয়েছিল, নিয়ানও সেখান দিয়ে চলেই যাচ্ছিল। তখনই সংশিয়ান তাকে লাঞ্চের জন্য জিজ্ঞাসা করে, বাট সে বলে মাফ করবেন আমার অন্য কোথাও প্ল্যান আছে। যাওয়ার আগে তার পেন নিচে পড়ে যায়, যা কুড়ানোর জন্য তারা দুজনে একসাথে ঝুঁকে। নিয়ান তাকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যাচ্ছিল। যাওয়ার আগে সংশিয়ান তাকে আটকায় অ্যান্ড বলে কাল পর্যন্ত তো তুমি আমার শার্টের বাটন খোলার জন্য তাওলা হয়েছিলে, আর এখন তুমি আমাকে ইগনোর কেন করছো? নিয়ান বলে আমি লজ্জিত, তাই তুমি আমাকে মাফ করে দিও, কারণ আমি তোমাকে অন্য কেউ ভেবেছিলাম, বাট এখন আমরা শুধুমাত্র বিজনেস পার্টনার। এতক্ষণে সেখানে ডক্টর জাও আসে নিয়ানকে রিসিভ করার জন্য অ্যান্ড বলে তুমি এত লেট কেন করলে? তুমি কি ভুলে গিয়েছো আজ আমাদের একসাথে লাঞ্চের কথা ছিল? সে বলে হ্যাঁ হ্যাঁ আমি ফ্রি হয়ে গিয়েছি। আর সে সেখান দিয়ে চলে যাচ্ছিল, বাট সংশিয়ান তাকে আবারও আটকায় অ্যান্ড বলে তুমি কি আমাদের দুজনকে ইন্ট্রোডিউস করাবে না? সে বলে ইনি ডক্টর জাও, সাইকিয়াট্রিস্ট স্পেশালিস্ট। ডক্টর জাও তো তার সাথে হ্যান্ডশেক করতে চাইছিল, যখন কি সংশিয়ান বলে তোমরা দুজন লাঞ্চ করতে যাচ্ছ, তাই আমিও কি তোমাদের সাথে যেতে পারি, কারণ আমার তোমার সাথে কিছু ডিসকাস করার আছে।
নেক্সট সিনে তারা লাঞ্চ করতে তো আসে, বাট কেউই একে অপরের সাথে কথা বলছিল না। আর যখনই অর্ডার করার বাড়ি আসে, দুই ছেলে একসাথে বলে ওঠে যে নিয়ান তুমি ডিসাইড করো। আর যা শুনে নিয়ানের ভালো লাগে না, অ্যান্ড সে ভাবে তারা দুজন শুধুমাত্র আমাকেই কেন প্রায়োরিটি দিচ্ছে। এরপর খেতে খেতে সংশিয়ান তাকে জিজ্ঞাসা করে, মনে হচ্ছে তোমরা দুজনেই খুবই ক্লোজ ফ্রেন্ড। ডক্টর জাও বলে ইয়েস, কারণ আমরা একে অপরকে অনেক আগে থেকেই চিনি, আর তার পেরেন্টস শুধুমাত্র আমার ভরসায় তাকে এখানে ছেড়ে দিয়ে গিয়েছে, তাই এটা তো স্বাভাবিক যে লাইফ টাইম আমি তার খেয়াল রাখবো। ওয়েল তুমি বলো কি ডিসকাস করতে চাইছিলে আমার সাথে। সে বলে যদি আমার অ্যামেজিয়া হয়ে যায় তাহলে আমার কি করা উচিত। নিয়ান তো অ্যামেজিয়ার ওয়ার্ড শুনেই অবাক হয়ে গিয়েছিল। তখন কি ডক্টর যাও বলে এর জন্য তো আপনাকে আমার হসপিটালে আসতে হবে, তবেই আমি আপনার ট্রিটমেন্টের প্রপার প্ল্যান বানাতে পারবো। সংশিয়ান তাকে ধন্যবাদ জানানোর জন্য নিজের প্লেট থেকে ম্যাঙ্গো সার্ভ করে। সে বলে আপনি কি ম্যাঙ্গো পছন্দ করেন না। সে বলে অ্যাকচুয়ালি ম্যাঙ্গোতে আমার অ্যালার্জি আছে। যা শুনে নিয়ানের হাত থেকে তো খাবারই পড়ে যায়, আর তার মনে পড়ে যে মিস্টার কেউ তাকে একবার বলেছিল যে তার ম্যাঙ্গোতে অ্যালার্জি আছে। ফরেন উঠে সেখান থেকে চলে যাচ্ছিল এটা বলে যে আমার কিছু কাজের ব্যাপারে মনে পড়ে গেল। ডক্টর জাও তার সাথে যেতে চাইছিল, বাট সে মানা করে দেয়। এলিগেটরে আসার পর সে ভাবছিল সংশিয়ানের অ্যামেজিয়া আছে আর তার ম্যাঙ্গো পছন্দ নয়, কোথাও এটা নয় তো সেই মিস্টার কে। বাট তার শোল্ডারে তো কোনো দাগই নেই, আর নাই কখনো সে তাই সিটে গিয়েছিল। মনে হয় আমি একটু বেশি ওভার থিঙ্কিং করছি। তখন সে এলিগেটরের দুই পার্সনের কথা শুনে যে যারা ওয়্যার হাউসে যাওয়ার কথাই বলছিল, আর যা গনিয়ানো অনেকক্ষণ ধরে করছিল, তাই সে তাদেরকে ফলো করে। আর যা সে খুঁজে পেয়েও যায়। লুকিয়ে লুকিয়ে ওয়্যার হাউসে এন্টার করে। ডিং এর ফোনে সে যে বক্সগুলির ফটো দেখেছিল তা সে সেখানে খোঁজা শুরু করে। আর সেখানে এক পার্সন চলে আসে। বক্স পড়ার আওয়াজ শুনে সে জানতে পেরে যায় যে এখানে কেউ না কেউ তো আছে। আর আস্তে আস্তে করে সে নিয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল। আর যখন সে তাকে দেখে নেয়, আমরা দেখি এতক্ষণে সেখানে সংশিয়ান চলে আসে। ওই পার্সন জিজ্ঞাসা করে কে তোমরা বলো, নয় তো আমি পুলিশকে কল করব। বাট যখনই সে সংশিয়ানকে দেখে সরি বলে সেখান থেকে চলে যায়। এরপর সংশিয়ান নিয়ানকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। সে বলে আমি রাস্তা বলে এখানে চলে এসেছিলাম। সে বলে তোমার কি মনে হয় আমি তোমার কথা বিশ্বাস করব। নিয়ান বলে সেটা তোমার ইচ্ছা। আর সে এখান দিয়ে চলেই যাচ্ছিল। সংশিয়ান তাকে আটকায় আর বলে এখনো আমি তোমাকে এখান থেকে যেতে বলিনি, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। আর তার এই কথা শোনা মাত্র তখনই নিয়ানের ওই ছেলেটির কথা মনে পড়ে যে ডিং এর অফিসে ছিল। নিয়ান বলে তার মানে ওই দিন রাতে ডিং এর অফিসে যেই পার্সনকে আমি দেখেছিলাম সেই পার্সন তুমি। যখন কি সংশিয়ান বলে তুমি কি বলছো। আর নিয়ান ভাবে তার মানে ডিংকে যে খুন করেছে সেই পার্সন তুমি। আর তখনই লাইট অন হয়ে যায় এন্ড নিয়ান সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে আসার পরও সে সংশিয়ানের ব্যাপারে ভেবে যাচ্ছিল যে এটা তো জানতে পেরে গিয়েছে যে ডিংকে সেই মেরেছে, বাট এটা সে প্রুফ কি করে করবে। তখন সে দেখে দুই পার্সন তার দিকে আসছিল। আর যাদেরকে দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর ফোনে কথা বলার অ্যাক্টিং করে। তাদের মধ্যে এক পার্সন তার ফোন নিয়ে ভেঙে দেয় এন্ড বলে তার কোনো কথা শোনার কোনো দরকার নেই, বরং তাকে তুলে নিয়ে চলো এখান থেকে। তখন সেখানে আমাদের হিরো সংশিয়ানে এন্ট্রি হয়। আর তাকে হঠাৎ দেখে নিয়ানের মিস্টার কে এর কথা মনে পড়ে যায়, যখন একবার তাকে ঠিক এভাবেই বাঁচাতে এসেছিল। এন্ড এখানে সংশিয়ান ওই গুন্ডাদের সাথে ফাইট করে আর তাদের ভালো করে ধোলাই করে আর গনিয়ানের হাত ধরে নিজের সাথে নিয়ে যায়। সেখান থেকে কিছু দূরে আসার পর সে বলে তুমি কি গাড়ি থেকে নামতে চাও না। যখন কি নিয়ান কোশ্চেনের উপর কোশ্চেন করে যাচ্ছিল যে তুমি ওখানে কি করে এলে, তুমি জানলেই বা কি করে যে আমি ওখানে ছিলাম। সংশিয়ান বলে আমি তো শুধুমাত্র রাস্তা থেকে যাচ্ছিলাম আর তোমাকে ওখানে দেখে নেই। বাট এটার জন্য যদি তোমার মনে হয় যে আমি ওই লোকেদের সাথে মিলে আছি বা আমি কে, তাহলে এটা তোমার ভুল ধারণা। নিয়ান বলে আমার ভালো করে মনে আছে ওই দিন রাতে ডিং এর অফিসে তুমি ছিলে। ভালোই হবে যদি তুমি নিজের থেকেই পুলিশের কাছে গিয়ে সবকিছু ডিসক্লোজ করে দাও। সংশিয়ান বলে আমি জানি না তুমি আমার ব্যাপারে এমনটা কেন ভাবো, বাট যদি তোমার কাছে আমার এগেনস্টে কিছু প্রুফ থাকে তাহলে তা নিয়ে তুমি পুলিশের কাছে যাও। এরপর সে কার থেকে বাইরে এসে নিয়ানকে কার থেকে টেনে বের করে আর বলে কিছু ব্যাপারে না জানাই ভালো। আর যা কিছু হলো এটা তুমি নিজের ওয়ার্নিং ভাবতে পারো, হতে পারে তোমার প্রাণ সংশয় আছে। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। এরপর নিয়ান বাসায় ফিরে এটাই ভাবছিল যে সংশিয়ান এত বড় কোম্পানির সিইও, সংশিয়ান এত বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট হওয়ার সত্ত্বে তাই সে নিজে এসে ডিংকে কেনই বা মারবে। বাট আমি এটাও শিওর যে ওই দিন রাতে আমি ডিং এর অফিসে তাকেই দেখেছিলাম। আর তারপরেও সে আমাকে বাঁচালো কেন। সে আমাকে মেরেও তো ফেলতে পারতো, কারণ আমি তার এগেনস্টে প্রমাণ হতে পারি। ওয়েল যাই হোক না কেন, এইটুকু তো আমি বুঝে গিয়েছি কেউ আমাকে ইনভেস্টিগেশন করার থেকে আটকাতে চাইছে। নেক্সট সিনে আমরা সংশিয়ানকে দেখি যাকে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলছিল ডিং এর ফোনে ওই গ্রুপের কিছু পিকচার ছিল, এছাড়া তেমন কিছু সাসপিশিয়াস নয়। বাট তারপরেও যদি গনিয়ান আপনাকে সন্দেহ করে তাহলে সে বলে তাহলে তাকে মেরে ফেলবে এন্ড তার আগে ওই ফোনটি সবের আগে ডিস্ট্রয় করো। তার মানে সংশিয়ানের কোনো অ্যামেজিয়া
জানে অ্যান্ড সেই মিস্টার কে, বাট সে এমনটা কেন করছে তা আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। অন্যদিকে নিয়ানের হেড তাকে বকা দিচ্ছিল যে শুধুমাত্র তোমার জন্য আজ কত বড় মেস ক্রিয়েট হয়ে গেল। এই গ্রুপ থেকে যে মেডিকেলের ট্রাক এসেছিল তা আমরা রিসিভ করার আগেই তা মার্কেটে সল্ট হয়ে গেল। যা শুনে নিয়ান বলে আপনি কি বলতে চান যে মেডিসিন আমি সেল করেছি? যদি আপনার বিশ্বাস না হয় তাহলে সিস্টার লিনকে জিজ্ঞাসা করে নিন। সিস্টার লিন বলে এ ব্যাপারে আমি কি করে জানবো? হেড নিয়ানকে বলে এই প্রজেক্টে ইনচার্জ তোমাকে বানানো হয়েছিল, তাই তার রেসপন্সিবিলিটিও তোমাকেই নিতে হবে। যখন কি নিয়ান বলছিল যে আমি করিনি, তার রেসপন্সিবিলিটি কেনই বা নেবো? প্লিজ আমাকে 3 দিন সময় দিন, আমি সত্যটা জেনেই ছাড়বো। আর যদি না জানতে পারি আমি কথা দিচ্ছি আমি নিজের থেকেই রিজাইন দিয়ে দিব। নেক্সট সিরিজ সং চিয়ানের সাথে দেখা করতে যায়। রিসেপশনিস্ট জানায় যে আমরা আপনার আসার ব্যাপারে ওনাকে ইনফর্ম করে দিয়েছিলাম, বাট তিনি এখন আপনার সাথে দেখা করতে পারবে না। যখন কি নিয়ান দেখে সামনে দেখে সংশিয়ান তার পিয়ন্সের সাথে আসছে, যারা লাঞ্চ করতে যাচ্ছিল। যখন কি সংশিয়ান চাইলেই কিছুক্ষণের জন্য নিয়ানের সাথে দেখা করাই যেতে পারতো, আর যার কারণে নিয়ানের অনেক বেশি রাগ হয়। নেক্সট সিনে আমরা নার্সলিনকে ওয়েচিনের সাথে দেখি অ্যান্ড সে বলছিল ম্যাডাম আপনি ঠিক যেমনটা করতে বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। অন্যদিকে নিয়ান তার ফ্রেন্ডের সাথে মিলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করছিল, বাট তাদের সে তেমন কিছুই পায়নি যেটা থেকে সে নিজেকে ইনোসেন্ট প্রুভ করতে পারবে। অ্যান্ড সে তার ফ্রেন্ডকে বলে আমার মমকে ঠিক একইভাবে ফাঁসানো হয়েছিল, নাই তিনি যে ইনোসেন্ট তার কোনো প্রমাণ পাওয়া গিয়েছিল আর নাই কোনো সিসিটিভি ক্যামেরার ফুটেজ। তার ফ্রেন্ড বলে কোথাও এটার হয়তো তোমার মমের মৃত্যুর পেছনে এই গ্রুপেরই হাত আছে। তখনই নিয়ান সিসিটিভি ক্যামেরার ফুটেজে একটি কার দেখে যার ইঞ্জিন কখনোই অফ হয়নি। অ্যান্ড সে বলে এই কারের ডেস্ক ক্যামেরা থেকে আমরা জানতে পারবো ওই সময় কি হয়েছিল অ্যান্ড ওই ট্রাকটি কোথায় গিয়েছে। বাট এই পার্কিং এর সিকিউরিটি অনেক বেশি টাইট, তাই এখানে আমরা এন্টার কি করে করব? তার ফ্রেন্ড বলে সব জিনিসেরই কিছু না কিছু সলিউশন আছে। তারপর তারা দুজনেই ওই পার্কিং লটে পৌঁছে গিয়েছিল, আর তার ফ্রেন্ড নিজের পায়ে বাঁধার নাম করে সিকিউরিটিকে নিজের কাছে রাখে। যখন কি নিয়ান সুযোগ বুঝে এই পার্কিং লটে এন্টার হয়ে যায় অ্যান্ড সে আশেপাশে ওই কারটিকেই খোঁজা শুরু করে। বাট তখনই সে সেখানে অন্য আরেকটি সিকিউরিটি গার্ডকে দেখে, যাকে দেখে সে লুকিয়ে তো যায়, বাট এই জায়গাটি লুকোনোর জন্য এতটাও ভালো ছিল না, তাই সে কারে গিয়ে উঠে পড়ে আর বলে প্লিজ আমাকে মাফ করে দিও, কিছুক্ষণের জন্য আমাকে এখানে লুকোতে হবে। আর সে যখন দেখে তা আর কেউ নয় মিস্টার কে ছিল। আর সে তাকে বলে এখানেও কি তুমি রাস্তা ভুলে চলে এসছো? যদি আমি চাই তাহলে পুলিশকে কলও করতে পারি। আর এখানে তো তার কথার কোনো আনসার দেয় না। অ্যান্ড সিকিউরিটি গার্ডকে দেখে সে সনচিনের ল্যাপের দিকে ঝুঁকে পড়ে, যা সংশিয়ানের অদ্ভুত লাগে। বাট সে তাকে না কিছু বলে সিকিউরিটি গার্ডের দিকেই দেখে যাচ্ছিল। যখন গার্ড সেখান দিয়ে চলে যায় সে বলে এবার তো ওঠো, কারণ গার্ড চলে গিয়েছে, তাই এবার কার থেকে নামো। নিয়ান বলে আমি ওই মেডিসিনগুলি সেল করিনি, তাই আপনার কারের ক্যামেরা রেকর্ড থেকে আমি এটা প্রুভ করতে পারি যে আমার কোনো দোষ নেই, তাই প্লিজ আমার হেল্প করুন। বাট সংশিয়ান তো তাকে ডাইরেক্ট মানা করে দেয়। তখনই নিয়ানের মনে পড়ে যে সেই তো তাকে বলেছিল যে কিছু ব্যাপারে না জানাই ভালো, আর তোমার প্রাণ বিপদে আছে প্রেজেন্ট টাইমে। সে তাকে বলে কোথাও এটা নয় তো যে এইসবের পিছনে তোমারই হাত আছে। সে বলে তোমাকে তো আমি আগেই বলেছি যদি তোমার কাছে আমার এগেনস্টে কিছু প্রমাণ থাকে তাহলে তা আমাকে না বলে তুমি ডাইরেক্ট পুলিশের কাছেও যেতে পারো। কোনিয়ান অনেক রেগে কার থেকে নেমে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি ডক্টর জাও তাকে ড্রপ করতে এসেছিল, আর সে তাকে বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে কিছু হতে দেবো না। অ্যান্ড সে তাকে টাচ করতেই যাচ্ছিল, বাট নিয়া পিছিয়ে যায় আর বলে আই হোপ তুমি কোনো ভালো লাইফ পার্টনার পাবে। বাট ডক্টর জাও বলে আমি জানি তোমার মনে অন্য কেউ আছে, বাট পাস্টকে ধরে আর কতদিন বাঁচবে, তোমার মুভ অন করে নেওয়া দরকার। বাট এটা নিয়ান ইগনোর করে অ্যান্ড বলে আমি অনেক বেশি টায়ার্ড ফিল করছি তাই রেস্ট নিতে চাই। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। এরপর আমরা তাকে বাসায় দেখি যেখানে তার কাছে একটি মেসেজ আসে, যা দেখে এসে বলে তার মানে এইসবের পেছনে তার হাত ছিল। নেক্সট সিনে আমরা ওয়েচিনকে দেখি, সে ফোনে কাউকে বলছিল ওই মেয়েটিকে এখনো ফায়ার কেন করনি। তখন সেখানে নিয়ান চলে আসে অ্যান্ড বলে আমাকে ফায়ার করার এত তাড়া কেন তোমার, আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি। নার্সলিন এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে তুমি তাকে ঘুষ দিয়েছিলে, আর তার সাথে সাথে সে তোমার ট্রানজ্যাকশনের ভিডিও বানিয়ে নিয়েছিল। এই দেখো এইসবের কারণে তোমার কোম্পানি মিলিয়নসের বেশি লস হয়েছে, বাট আমি বুঝতে পারছি না তুমি এমনটা কেন করলে। বাট তুমি যদি এখনও না শুধরাও তাহলে আমাকে বাধ্য হয়ে ভিডিওটি পুলিশকে দিতে হবে। পেয়েছেন তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিতে চাইছিল, বাট সে বলে মনে হচ্ছে তুমি শুধুমাত্র ব্লাইন্ড নয় বরং মেন্টালিও অসুস্থ, তাই তোমার ডাক্তারকে দেখানো দরকার। আর তুমি যদি তোমার ফিয়ন্সের জন্য আমাকে ফাঁসাতে চাইছো তাহলে তোমাকে জানিয়ে রাখি তোমার ফিয়ন্সের প্রতি আমি কোনো রকম ইন্টারেস্টেড নই। ওয়েচেন বলে তাহলে তুমি তার পেছনে কেন পড়ে যাচ্ছ। নিয়ান বলে কারণ
কারণ আমার মনে হয়েছিল সংচিয়ান ওই পার্সন যাকে আমি পাস্টে লাইক করতাম, বাট আমি জানতে পারি বাট সংচিয়ান ওই পার্সন নয়। আর এমনিতেও আমি পাস্টের সব কিছু ভুলে আবারও একটি নতুন রিলেশনশিপে যেতে চলেছি, আর আমাদের কোলাবরেশনও শেষ হয়ে গিয়েছে, তাই হয়তো আর আমাদের কখনো দেখা হবে না। এটা বলার পর সে যখন পেছনে ঘুরে সেখান থেকে যাওয়ার জন্য সে দেখে সেখানে সংচিয়ানও চলে এসেছিল অ্যান্ড তার এই সব কথা সে শুনে নিয়েছিল, বাট তাকে ইগনোর করে সে সেখান দিয়ে চলে যায়। বেইচিয়ান সংচিয়ানের কাছে এসে বলে, হানি আমি কিছু ভুল করিনি। সে বলে, আমি জানি তুমি কিছু ভুল করতেই পারো না, আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি সে তার ফ্রেন্ড বেবিকে জিজ্ঞাসা করছিল, তুমি কি জানতে পারলে ওই ভিডিওটি কে পাঠিয়েছিল? আর সে বলে, না এখনো নয়, কারণ ওই ভিডিওটি একটি আননোন নাম্বার থেকে এসেছিল। যা শুনে নিয়ান চিন্তায় পড়ে যায় যে কে হতে পারে যে আমার হেল্প করতে চাইছে। অন্যদিকে সংচিয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে গিয়ে বলে, আপনার কথা মতো আমি ওই ভিডিওটি বিবিকে সেন্ড করে দিয়েছি, বাট আমি বুঝতে পারছি না যে আপনি তার হেল্প কেন করতে চাইছেন। সংচিয়ান বলে, এটাও আমার প্ল্যানেরই একটি অংশ, তাই এ ব্যাপারে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। এরপর অ্যাসিস্ট্যান্ট জানায়, আমরা জাওয়ানের ব্যাপারে জানতে পেরে গেছি। সংচিয়ান তাকে অর্ডার দেয় যে তাড়াতাড়ি করে জাওয়ানকে ধরে নিয়ে আসো। অন্যদিকে আমরা জাওয়ানকে দেখি, তাকে দেখে মনে হচ্ছিল যে তাকে কেউ অ্যাটাক করেছিল মারার জন্য। তার সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল অ্যান্ড সে বলছিল, আমি শুধুমাত্র তাদের কথা শুনে ওই বুড়োটিকে মেরে ফেললাম, বাট এখন তারা আমারই প্রাণের পেছনে পড়ে আছে, বাট এত সহজে আমি মরবো না। এটা বলে সে নিচে পড়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি নিয়ান তার চেক আপ করছিল অ্যান্ড তার হাতে ট্যাটু দেখে এসে বুঝতে পেরে যায়, বাট জাওয়ানকে এটা বুঝতে দেয় না যে সে তাকে চিনে ফেলেছে, বরং নিয়ান তাকে সান্ত্বনা দেয় যে তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর সে বাইরে এসে পুলিশকে কল করে দেয়, যখন কি জাওয়ানেরও তার উপর সন্দেহ হয়ে গিয়েছিল। সে পেছন থেকে এসে তার গলা চেপে ধরে অ্যান্ড বলে, আমি জানি তুমি পুলিশকে কল করেছো। আর সে নিয়ানকে মারতো তার আগেই সেখানে সংচিয়ান চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। ইভেন তো তার উপর আসা অ্যাটাক সে নিজের উপর নিয়ে নেয়, বাট জাওয়ান সেখান থেকে পালিয়ে যায়। নিয়ান তার পেছনে যেতে চাইছিল, সংচিয়ান তাকে আটকায় বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তারপর সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে জাওয়ানকে ধরতে। যা শুনে নিয়ান বলে, তার মানে তুমি জাওয়ানকে চেনো, নিশ্চয়ই তুমি তার সাথে মিলে রয়েছো। সংচিয়ান বলে, আমি তো এটাও তোমাকে জিজ্ঞাসা করতে পারি যে সে তোমার উপর অ্যাটাক কেন করলো, তোমার সাথে তার কি সম্পর্ক? এদিকে অ্যাসিস্ট্যান্ট সংচিয়ানকে কল করে বলে জাওয়ান পালিয়ে গিয়েছে, যখন কি নিয়ানের তো বিশ্বাস হচ্ছিল না, কারণ জাস্ট কিছুক্ষণ আগেই সে জাওয়ানকে নিচে যেতে দেখেছে। নেক্সট সিনে আমরা দেখি সে সংচিয়ানের আঘাতে মলম লাগাচ্ছিল অ্যান্ড তাকে জিজ্ঞাসা করছিল, তুমি আমার প্রাণ কেন বাঁচালে? সংচিয়ান বলে, যদি কোনো লেডি বিপদে থাকে তাহলে তার হেল্প করা দরকার। আর তাকে জিজ্ঞাসা করে, আমাকে নিয়ে কি তোমার চিন্তা হচ্ছিল? যা শুনে নিয়ানের মিস্টার কের কথা মনে পড়ে, যখন মিস্টার কিও ঠিক একই কথা তাকে বলেছিল। আর প্রেজেন্ট টাইমে নিয়ান বলে, একদমই নয়। এদিকে সংচিয়ানের কাছে মেসেজ আসে ক্লাব যাওয়ার ব্যাপার নিয়ে, আর যা নিয়ানও দেখে নেয়। নেক্সট সিনে আমরা দেখি নিয়ান তার ফ্রেন্ড বেবির সাথে ওই বারে পৌঁছে যায় অ্যান্ড সেখানে এক ওয়েটারকে জিজ্ঞাসা করে, তুমি কি বলতে পারবে যে মিস্টার সংচিয়ান কোন রুটটি বুক করেছে? অ্যাকচুয়ালি আমরা তার ফ্রেন্ড অ্যান্ড তার সাথে দেখা করতে চাই। ওই ওয়েটার বলে, সরি ম্যাম, এই ব্যাপারে আমি কিছুই জানি না। তারা জাওয়ানের ব্যাপারেও জিজ্ঞাসা করে। ওই ওয়েটার বলে, অ্যাকচুয়ালি আমি এখানে নতুন, তাই আমি কিছু জানি না। অন্যদিকে সংচিয়ানকে খবর দেওয়া হয় যে প্ল্যানের অ্যাকর্ডিং এখানে জাওয়ানের আসার কথা ছিল, বাট জানি না সে এখানে কেন আসেনি। এরপর অ্যাসিস্ট্যান্ট তাকে এসে জানায়, বস ডক্টর নিয়ান আপনাকে আর জাওয়ানকে খুঁজছে, যদি আপনি বলেন তাহলে তাকে কি রাস্তা থেকে সরিয়ে দেবো। আর যার জন্য সংচিয়ানও তাকে ইয়েস বলে দেয়। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।